হ্যালো। সকাল সকাল ফোনের স্ক্রিনে মেসেজটি ঝলমল করতে দেখল রাইসা। পেরুকের নামটি দেখে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। যদিও সে তার প্রত্যাশায় ছিল আমেরিকায় ফিরে হিসাম তার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে। পরিস্থিতি যাই হোক, তাদের মধ্যে এমন কিছু হয়নি যে একে অপরের থেকে সরে থাকতে হবে। ওয়েলকাম ব্যাক মেসেজটি সেন্ড করতে করতে রাইসা নিজেকে মনে করিয়ে দিল জীবনের এই প্রথম ব্রেকআপকে অতটা গুরুত্ব দেওয়া যাবে না। নিজেকে এটি বারবার মনে করিয়ে দেওয়া জরুরি ছিল, কারণ এতে যন্ত্রণা শেষ না হলেও কমে অবশ্যই। ক্ষণিকের জন্য থামি নিশ্চয়ই। ইউনিভার্সিটি যাচ্ছ? রাইসা গোসল সেরে এসে হিসামের পরবর্তী মেসেজটি দেখল। হ্যাঁ বলে রিপ্লাই দিতে আবারও তাকে মাথা থেকে ছেড়ে ফেলার চেষ্টা করল। দেখা করবে? হিসামের পরবর্তী মেসেজ জলদি এলো। রাইসা কর্নফ্লেক্স খেতে খেতে ফোনের জলজলে প্রশ্নটির দিকে তাকিয়ে রইল। বলতে চাচ্ছিল এখন কিভাবে, কিন্তু লিখল না, আমি ব্যস্ত। কর্নফ্লেক্স তার গলায় আটকাতে লাগলো। সে এখন হিসাবের মুখোমুখি হতে চাচ্ছে না। মনকে সামলানোর সমস্ত চেষ্টা সত্ত্বেও তার মুখোমুখি হওয়াটা অনেক জটিল। গতানুগতিক মেয়েদের মতো হতে চাচ্ছে না সে, আর না অভিযোগ, অনুযোগ, বিদ্রুপ, ঝগড়া কিংবা তার সামনে কান্নাকাটি করতে চাচ্ছে। তাকে ছেড়ে যাওয়ার জন্য হিসাম বাহরাইনে যায়নি। উত্তরে হিসাম ভেঙচি কাটা মুখের একটি ছবি পাঠালো, যারা তার শঙ্খ বাহানায় ঠাট্টা করল। রাইসা এটি উপেক্ষা করে কোনো উত্তর দিল না। 15 মিনিট পর অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে নিচে নামতেই রাইসা তাকে ওখানে দেখতে পেল। হিসাম গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সে হয়তো এখানে বসেই মেসেজ করেছিল, আর নয়তো এত জলদি এখানে পৌঁছানো সম্ভব নয়। সারপ্রাইজ দিতে খুব ভালো লাগে হিসামের। রাইসার ভালো লাগে তার সারপ্রাইজ পেতে, কিন্তু তা ছিল কিছুদিন আগের ব্যাপার। এখন পরিস্থিতি পাল্টে গিয়েছে। রাইসা তার দিকে এগিয়ে গেল। দুজনের মুখে স্বাগত হাসি ফুটে ওঠে। ভালো মন্দ জিজ্ঞেস করা হলো। তারপর রাইসা তাকে বলল, আজ আমাকে অবশ্যই ইউনিভার্সিটি যেতে হবে, কিছু কাজ আছে। জবাবে হিসাম বলল, আমি নামিয়ে দিচ্ছি। যেতে যেতে কিছু গল্প স্বল্প হবে। অনেক দিন হয় আমাদের দেখা হয় না, কথা হয় না। রাইসা তার থেকে দৃষ্টি লুকালো। চুপচাপ দরজা খুলে গাড়িতে বসে পড়ে। কি হলো? ড্রাইভিং সিটে বসেই হিসাম তার দিকে ফিরে গম্ভীর হয়ে বলে, কি? রাইসা না বোঝার ভান করল। আমি রেগে আছি, হৃদয় ভেঙে গেছে, কারণ তুমি আমাকে আশা দিয়ে এখন অন্য কাউকে জীবনে জড়িয়ে নিয়েছ। এসব অন্তত রাইসার মুখ থেকে বের হবে না। তোমার মুড অফ? হিসাম এখন গুরুত্ব দিয়ে জিজ্ঞেস করছে। না, মুড অফ হবে কেন? জবাবে রাইসা তার চোখে চোখ রেখেই বলছিল, জানি না, এটাই তো জানতে চাইছি। হিসাম বিভ্রান্ত হয়ে আছে। কিছুদিন ধরে তুমি আমার জীবন থেকে একেবারে অদৃশ্য। বাহরাইন থেকে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তুমি কল রিসিভ করছো না, মেসেজের রিপ্লাইও দিচ্ছ না। হয়েছে কি? তোমার কি মনে হয় এর পেছনে কী কারণ হতে পারে? জবাবে রাইসা তাকে জিজ্ঞেস করি, জানি না। এক মুহূর্ত চুপ থেকে হিসাম বলছিল, আমি এখন এসব শেষ করতে চাচ্ছি। রাইসা তাকে বলে। হিসাম চমকালো না, তাকে দেখতে থাকলো। তারপর মাথা ঝেঁকে বলল, অর্থাৎ আমার ধারণা ঠিক, তোমার মুড সত্যি অফ। জবাবে রাইসা চুপচাপ ব্যাগ থেকে আংটিটির বক্স বের করে গাড়ির ড্যাশবোর্ডে রাখে। হিসাম কিছু বলতে পারল না। গাড়িতে নীরবতা ছেয়ে গেল। তারপর হিসাম বলল, তুমি এঙ্গেজমেন্টের সংবাদ পড়ে ফেলেছ? আগে থেকেই আমার এই আশঙ্কা ছিল, তাই এই সংবাদে আমি অবাক হইনি। রাইসা মৃদু স্বরে তাকে বলে, আগের সেই চিরচেনা শান্ত স্বরে,
আমি তোমার সঙ্গে একটা কমিটমেন্ট করেছিলাম রাইসা, আর আমি আমার ওয়াদা ভঙ্গ করব না। সংবাদপত্রে ছাপা একটি সংবাদ আমাদের মাঝে প্রাচীর হতে পারে না। এতটা ভঙ্গুর নয় এই সম্পর্ক, হিসাম অন্তত গম্ভীরভাবে বলছিল। এটা সংবাদপত্রের সংবাদের বিষয় নয় হিসাম, এটা তোমার পরিবারের সিদ্ধান্তের বিষয়। তুমি এখন যুবরাজ, তোমার দায়িত্ব এবং তোমার কাছে সকলের প্রত্যাশা ভিন্ন। হিসাম তার কথায় হাসল। যুবরাজ? আমি এখনও আমার কর্তব্য বুঝতে পারছি না, আর না বুঝতে পারছি এই পদের জন্য সত্যি আমি কি যোগ্য না কি। এটা ক্ষমতার রাজনীতি। আজ যেখানে আছি কাল সেখানে নাও থাকতে পারি, কোনো নিশ্চয়তা নেই। সিদ্ধান্তের দায়িত্ব যদি আমার হাতে থাকতো তাহলে আমি কখনোই এই পদ গ্রহণ করতাম না, কিন্তু এটি আমার বাবার ইচ্ছে। হিসাম এখন গম্ভীরভাবে বলে চলেছে। রাইসা তার কথা থামিয়ে দিয়ে বলে, ভুল ইচ্ছে নয়, কোনো বাবা মা তার সন্তানের জন্য এটা চাইবে না। তুমি সৌভাগ্যবান, এমন সুযোগ তুমি পেয়েছ। রাইসা মৃদুস্বরে বলল, প্রথমে আমিও এমনটাই ভাবতাম, জবাবে হিসাম বলছিল, কিন্তু এখন এমনটা নয়। সব জিনিসের একটা মূল্য থাকে, লটারিতে কিছুই মেলে না। যুবরাজের জন্য রাজপরিবারের প্রথম বিয়ে করাটা জরুরি। আমাদের বিয়েটা যদি আগেই হয়ে যেত তাহলে অন্য কথা ছিল, কিন্তু এখন আর আমার পক্ষে রাজপরিবারের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা সম্ভব নয়। যারা আমার বাবার রাজত্ব নির্ধারণ করেছে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে আমার কাছে কোনো মতামত চাওয়া হয়নি, আমাকে শুধু জানানো হয়েছে। তা আমি বুঝতে পারছি, আর তাই তোমার প্রতি কোনো অভিযোগ করছি না। আমাদের মধ্যে এমন কোনো প্রতিশ্রুতিও ছিল না যার জন্য আমি তোমাকে দোষারোপ করব। তাই আমি নিজে এসব শেষ করতে চাচ্ছি, যাতে তুমি নিজেকে এর জন্য দায়ী মনে না করো, আর আমিও কষ্ট না পাই। রাইসা তার কথা শেষ করে একটু থামল, তারপর শেষ বাক্যটি বলল, তুমি সেই মেয়ে আমি জানি, এবং আমি অনুতপ্ত। হিসাম তার কথা শেষ হওয়ার পর বলল, এসব শেষ করতে চাই না। এসবের জন্য আমি এখানে আসিনি রাইসা, আমি তোমাকেই বিয়ে করব। কথা আমি আমার পরিবারকেও জানিয়ে দিয়েছি, তাদেরও কোনো আপত্তি নেই এতে। তার কথায় রাইসা অনিচ্ছা সত্ত্বেও হেসে ওঠে এবং হাসতেই থাকলো। হাসতে হাসতে চোখে জল চলে এলো। হামিনা একদম ঠিকই বলেছিল, কে জানি তার কথাতেই কালি, নাকি সে একটু বেশি বুদ্ধিমান। চোখ মুছতে মুছতেই রাইসা বলল। হিসাব না জিজ্ঞেস করে পারল না সে কি বলতো। এটাই যা তুমি এখন বলছো, দ্বিতীয় বিয়ে। সে বলে রাজারা হেরেমের মালিক, আর হেরেমের রানীরাও এক প্রকার দাসী। হিসাম কতক্ষণ কিছু বলতে পারল না, যেন শব্দ খুঁজছিল। তারপর যেন প্রতিরোধের সুরে বলে, আরবদের মধ্যে এমনটা হয় না, রাজাদের 4 স্ত্রী হলেও না। রাইসা খুব শান্তভাবে তার কথা থামিয়ে দিল। কোনো রাজাকে বিয়ে করার ইচ্ছে আমার ছিল না, আমি কেবল হিসামকে বিয়ে করতে চেয়েছিলাম। একাধিক বিয়ে করাটা তোমার বাধ্যবাধকতা হতে পারে, কিন্তু আমার কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে বিয়ে করতে হবে। আমি তোকে ভালোবাসি, কিন্তু হৃদয়ের কাছে আমি এতটাও দুর্বল নই যে তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতেই পারবো না। তার কথায় সেই বাস্তবিকতা ঠিকরে পড়েছে, যার জন্য হিসাম তাকে পছন্দ করত। কিন্তু আজ প্রথম তার সেই বুদ্ধি ও সেই ভাবনা তার কাছে খারাপ লাগছে। আমাদের সম্পর্ক এতটা দুর্বল নয় যে রাইসা। রাইসার কথার জবাবে সে বলল, আমিও ভাবতাম আমাদের সম্পর্ক খুবই মজবুত, কিন্তু আমার সেই ভাবনা ভুল। মামি কখনোই এমন বিয়ের পক্ষ নন। আমি ভাবতাম এটা তার ব্যক্তিগত পক্ষপাত, কিন্তু আজ আমি উপলব্ধি করছি তিনি ঠিকই বলতেন। সংস্কৃতির পার্থক্য অনেক বড় কিছু। রাইসা বলে চলেছে, এটি যে কোনো সময় বড় কোনো সমস্যা হয়ে দাঁড়াতে পারে, যেমনটা এখন হয়েছে। তবে আমি খুশি যে এটা
আগেই হয়ে গেল। পরে হলে সে থামল। হিশাম তাকে কথা শেষ করতে দিল না। আমি তোমার মায়ের সঙ্গে একমত নই। ভালোবাসার সম্পর্ক সব কিছুর চেয়ে বড় এবং শক্তিশালী, তা আমি মানি। কিন্তু সেটা তখনই হয় যখন পুরুষের ভালোবাসা আমার বাবার মতো খাঁটি এবং সেই সিদ্ধান্তে অটল হয়। রাইসা বলছিল সে সালার সিকান্দারের উপমা দিচ্ছে। ভালোবাসা নিয়ে তার কোনো উপমা জানা থাকলে সে কেবল তার বাবা মায়ের ভালোবাসাই। সেই উপমা হিশাম অনেকবার শুনেছে, কিন্তু আজ এই প্রথম রাইসা হিশামের সঙ্গে সালার সিকান্দারের তুলনা করছে এবং তা সরাসরি করছে। আমিও আমার ভালোবাসায় খাঁটি, তোমার জন্য আমি লড়তেও পারি, রাইসাকে সে বলে। রাইসার সেই উপমা ও তুলনা হিশামের এই প্রথম খুব খারাপ লাগলো। কদিন আগেও বাহারাইনি তাকে সবাই মাথায় তুলে রেখেছে, আর রাইসা এখানে একজন সাধারণ মানুষের সঙ্গে তুলনা করে তাকে ছোট করে তুলছে। হ্যাঁ, তুমি ভালোবাসায় খাঁটি, কিন্তু লড়তে পারবে না। হিশাম, আমাকে না তোমার করতে পারবে আর না ধরে রাখতে পারবে। রাইসা এখন গাড়ির দরজা খুলে বাইরে বেরোচ্ছে। আমি শুধু আমার বাবা মাকে তোমাদের কাছে পাঠাবো, আর সময় বলে দেবে আমি তোমার জন্য লড়তে পারি কি না। গাড়ি থেকে বেরোতে বেরোতে রাইসা তাকে বলতে শুনল। সে আর ফিরে তাকালো না। সামনে যেতে যেতে ভাবল পেছনে আর কিছুই নেই। এক সপ্তাহ ধরে জিব্রাইল সিকান্দারের মনে এক অদ্ভুত অস্থিরতা বিরাজ করছে। আহসান সাদ অন্তত বিরক্তিকর ব্যক্তি, তাকে সে বিরক্তই করে গেছে। সে এখন বুঝতে পারছে না আসমানদের অপারেশনের বিষয়টি। আহসান এখন কি প্রতিক্রিয়া দেখাবে? জিব্রাইল মতো এই কেসে জড়িয়ে পড়াকে ভয় করছে। একজন ডাক্তার হিসেবে কেরিয়ারের এই পর্যায়ে এসে কোনো কেলেঙ্কারি বা মামলায় জড়িয়ে পড়ার মানে হলো শুরু হওয়ার আগে নিজের কেরিয়ার ধ্বংস করা। কিন্তু এখন আর আফসোস করে লাভ নেই, যা হওয়ার তা হয়ে গেছে। এই এক সপ্তাহ অনেক চিন্তা ভাবনা করে সে সিদ্ধান্ত নিল অপারেশনের ব্যাপারটা সত্যিটা সব আয়েশাকে বলে দেবে। এই পরিস্থিতিতে এসব বলা আবশ্যক হয়ে পড়েছে। সপ্তাহান্তে রাতে আয়েশাকে সে ফোন করে, কিন্তু ফোন বন্ধ। তাই জিব্রাইল তাকে কল ব্যাক করার একটি মেসেজ দিয়ে রাখে। আধ ঘন্টা পর আয়েশা ফিরতি কল করলো। কল ধরে কয়েক সেকেন্ড কুশল বিনিময় হলো। এরপর জিব্রাইল তাকে আগামীকাল দেখা করার কথা বলে। কেন দেখা করতে চান আপনি? তা আমি আপনার সামনে বসেই বলতে পারবো, জিব্রাইল উত্তরে বলে। আয়েশা কয়েক মুহূর্ত নীরব রইল, তারপর জিজ্ঞেস করল, আপনি কখন দেখা করতে চান? যে কোনো সময়, যখন আপনার সুযোগ হয়। 11টা 12টা বাজে। আয়েশা খানিক ভেবে বলছিল, ডান। সে উত্তরে বলল, আর আয়েশা আবিদিন খোদা হাফিজ বলে ফোন রেখে দিল। জিব্রাইল হাতে ফোন নিয়ে পরবর্তী বাক্য কি হবে তা ভাবতে থাকলো। সেদিন আহসান সাদ তাকে বলেছিল আয়েশা আবিদিনের ল্যাপটপে সে তার ছবি দেখেছে। তাদের মধ্যে কখনো ছবির আদান প্রদান হয়েছে? জিব্রাইলের তা মনে পড়ছে না। এমনকি তার আর নিসার মধ্যেও কখনো কোনো ছবির আদান প্রদান হয়নি। কিন্তু নিসার কাছে যদি কোনো গ্রুপ ফটো থাকতো, তাহলে সেখানে থেকে আহসান সাদ শুধু জিব্রাইলকেই চিহ্নিত করে, তার ব্যাপারে আপত্তি জানাতো না। গ্রুপ ফটোতে কেউ আপত্তি করবেও না। আয়েশার কাছে নিশ্চয়ই তার আলাদা কিছু ছবিও আছে, কিন্তু সেগুলো সে কোথায় পেল? নিশ্চয়ই ফেসবুকে। জিব্রাইল যখন নিয়মিত ছবি আপলোড করত, এর চেয়েও বড় কথা হামিন। আয়েশার ব্যাপারে সে বেশি কিছু ভাবতে চাচ্ছে না, কিন্তু ভেবেই চলেছে। আহসান সাদের সাথে দেখা করার পর আয়েশার প্রতি তার সহানুভূতি 10 গুণ বেড়ে গিয়েছে। পরের দিন সে যথাসময় আয়েশার অ্যাপার্টমেন্টের বাইরে এসে উপস্থিত হলো। আর প্রথম বেলেই আয়েশা দরজা খুলে দিল। সে হয়তো আগে থেকেই তার অপেক্ষা করছিল। কালো ঢিলেঢালা পায়জামা, নীল টি শার্ট আর পায়ে ফ্লিপ ফ্লপ, চুলগুলো আলকা খোপা করে বাঁধা। জিব্রাইল কাছে
তাকে আগের চেয়েও সুন্দর লাগছে। চোখের নিচে কালিও কমে গিয়েছে। সে খুব সুন্দরী। 16 বছর বয়সে তো তার থেকে চোখ সরানো কঠিন হয়ে পড়ত। তার চেহারা এখনও যে কারো দৃষ্টি কাড়তে পারে। তাকে দেখতে দেখতে জিবরিলের এই অনুভূতি হলো। ওয়ালাইকুম আসসালাম। আয়েশা সালামের জবাব দিতে দিতে দরজা থেকে সরে দাঁড়ালো। জিবরিলের হাতে সেই ছোট্ট একটি ফুলের তোড়া দেখতে পেল। তাতে কয়েকটি সাদা ও গোলাপ ফুল মেলে আছে, সাথে একটি কুকিজের প্যাকেট। আয়েশা ভেবেছিল জিনিস দুটো জিবরিল তার হাতে তুলে দেবে, কিন্তু সে নিজেই ওগুলো হাতে নিয়ে ভেতরে চলে এলো। কিচেন কাউন্টারে প্রথমে সে ফুল রাখলো, তারপর রাখলো কুকিজের প্যাকেটটি, তারপর ওখানে পড়ে থাকা ধুমায়িত কফির মগটির দিকে তাকালো। আয়েশা নিশ্চয়ই তার আসার আগে এটি পান করছিল। একটি প্লেটে পড়ে আছে আধ খাওয়া অমলেট ও কয়েকটি চিকেন সসেজ। আয়েশা নিশ্চয়ই নাস্তা থেকে উঠে দরজা খুলতে গিয়েছিল। আমি হয়তো খুব তাড়াতাড়ি চলে এসেছি। জিবরিল ঘুরে আয়েশার দিকে তাকালো। সে ততক্ষণই ভেতরে চলে গিয়েছে। না, আমি দেরি করে ঘুম থেকে উঠেছি। আজ সানডে, তাই এদিকে রাতে হসপিটালের ডিউটি ছিল। আয়েশা উত্তরে জিবরিলকে বলে, আপনার সানডেটা তবে নষ্ট করে দিলাম। জিবরিল মৃদু হেসে দুঃখিত ভঙ্গিতে বলছিল। সে ততক্ষণে লাউঞ্জে রাখা সোফায় এসে বসে পড়েছে। আয়েশার বলতে ইচ্ছে করলো তার জীবনের প্রতিটি দিন আগে থেকেই নষ্ট হয়ে গেছে, কিন্তু সে কিছুই বলল না। চুপচাপ কিচেন কাউন্টারের দিকে চলে গেল। এসব আপনি আমার জন্য এনেছেন? আয়েশা ফুল হাতে নিতে নিতেই বলে, জি। জিবরিল বলছিল এর দরকার ছিল না। আয়েশা জিবরিলের দিকে তাকালো, তারপর সেগুলো একটি ফুলদানিতে রাখতে লাগলো। এও জানি, জিবরিল বলল। ফুলগুলো ফুলদানিতে সাজাতে গিয়ে আয়েশার মনে পড়ল সে হয়তো 2-2.5 বছর পর কারো দেওয়া ফুল স্পর্শ করছে। শেষবার তার ঘরে যে ফুল এসেছিল আসফানদের জন্য, সেগুলো তার কিছু আত্মীয় স্বজনের আনা। মাথা নেড়ে সে যেন কষ্টদায়ক স্মৃতিগুলো ছেড়ে ফেলার চেষ্টা করছিল। আপনি ব্রেকফাস্ট সেরে নিন, আমরা পরে কথা বলছি। জিবরিলের কথায় সে চমকে ওঠে। জিবরিল সেন্টার টেবিলে পড়ে থাকা উলের কাঁটাগুলো খুব আগ্রহ নিয়ে তুলে দেখছে। বাহ, এটা আপনার শখ? তারপর সে স্কার্ফের অসম্পূর্ণ অংশটি হাতে ছুঁয়ে বলে, সময় কাটানোর চেষ্টা করি। আয়েশা উত্তর করে। জিবরিল হেসে উলের কাঁটাগুলো আবার সেই বাক্সেই রেখে দিল যেখানে সেগুলো ছিল। এই কফিটি আপনি নিতে পারেন, আমি এখনই বানিয়েছি, খাইনি। আমি বরং নিজের জন্য আরেক কাপ বানিয়ে নিচ্ছি। আয়েশা কফির মগ এনে তার সামনের টেবিলে রাখলো। তারপর সে নাস্তা করতে কিচেন কাউন্টারের পাশে রাখা টুলের উপর গিয়ে বসে পড়ে। আমি ভেবেছিলাম আপনি আমাকে নাস্তার জন্য অফার করবেন। জিবরিল হেসে বলছিল, আমি অফার করিনি কারণ আপনি তা গ্রহণ করবেন না। আয়েশা সসেজের টুকরো করতে করতেই উত্তর করে, এখনও যে করব না তা তো জরুরি নয়। জিবরিল জোর দিয়ে বলছিল, আপনি নাস্তা করবেন? আয়েশা তাকে সরাসরি জিজ্ঞেস করে। না। জিবরিল বলেই হেসে ওঠে, আমি নাস্তা করে এসেছি। যদি জানতাম আপনি করাবেন তাহলে না করিয়ে আসতাম। ধারণাগুলো খুব ক্ষতিকর হয়, সে বলে। আয়েশা চুপচাপ তার কথা শুনতে শুনতেই নাস্তা করতে লাগলো। আপনি কল করবেন না, এই প্রত্যাশা সত্ত্বেও আপনার কলের অপেক্ষায় ছিলাম। কফিতে চুমুক দিতে দিতে জিবরিল তাকে বলে। আয়েশা চিকেন সসেজের শেষ টুকরোটি মুখে পড়তে পড়তে তার দিকে তাকালো। তার হঠাৎ খামের ভেতরে কাগজের লেখা জিবরিলের সরির কথার মনে পড়ল। সেটি থেকে সে তখন ভীষণ বিভ্রান্ত হয়ে পড়েছিল। জিবরিল কেন দুঃখ প্রকাশ করেছিল? কী জন্য সে লজ্জিত? শত চেষ্টা করেও সে কোনো ব্যাখ্যা বা কারণ খুঁজে বের করতে পারেনি। এ নিয়ে এত দ্বিধান্বিত হওয়া সত্ত্বেও জিবরিলকে ফোন করে সে এক শব্দের ব্যাখ্যাও চায়নি। এই মানুষটির সঙ্গে সে কোনো সম্পর্ক বাড়াতে চাচ্ছে না। বারবার তার সঙ্গে কথা বলা
দেখা করা এড়িয়ে চলতে যাচ্ছে, কারণ জিবরিলের সঙ্গে তার প্রতিটি কথায়, প্রতিবার দেখায় কত কি মনে পড়ে যায়, কত শত অনুশোচনা আর হারানোর অনুভূতি তাকে আচ্ছন্ন করে ফেলে। আয়শা তার অতীতের সেই জায়গায় ফিরে যেতে চাচ্ছে না, যেখানে জিবরিল সিকান্দার উপস্থিত। সেই অধ্যায়টি সে বহু বছর আগেই বন্ধ করে দিয়েছে। টুলে বসে আয়শা ফাঁকা প্লেটের দিকে গভীরভাবে তাকিয়ে আছে, যেন কোনো গভীর চিন্তায় মগ্ন। জিবরিল তার এই ধ্যানমগ্নতা খেয়াল করে, তার কথার জবাবে কোনো উত্তর করে না, এমন যেন সে জিবরিলের কথা শুনতেই পায়নি। এদিকে জিবরিল বুঝতে পারছে না যে কথাগুলো সে বলতে এসেছে তা কিভাবে বলবে। এই মুহূর্তে অজান্তেই তার মনে এক তীব্র আকাঙ্ক্ষা জাগল। হায়, সার্জারির সময় ডাক্তার ভিজালের সেই বলটি যদি নাই দেখতাম। আপনার ভিজিটিং কার্ডটি আমি হারিয়ে ফেলেছি, মনে নেই সেটি কোথায় রেখেছি। অবশেষে সে কথা বলল এবং এক অদ্ভুত অজুহাত দেখালো। তার মানে সে বোঝাতে চাচ্ছে জিবরিলের নম্বরটি সে সেভ করেনি। জিবরিল চুপচাপ তার পকেট থেকে একটি ভিজিটিং কার্ড বের করে উলের কাটা রাখা সেই বক্সে রেখে দিল। তারপর বলল, এখানে রাখলে হয়তো আর হারাবে না। চোখ লুকিয়ে ফেলল আয়শা। প্লেটগুলো তুলে সে সিঙ্কে রেখে এলো। আপনি আমাকে কিছু বলতে চেয়েছেন। আয়শা নিজের জন্য কফি বানাতে বানাতে তাকে এখানে আসার কারণ মনে করিয়ে দিল। আহসান সাদ আমার সঙ্গে দেখা করতে এসেছিল। কিছুক্ষণ চুপ থেকে জিবরিল তাকে বলে, সে ভেবেছিল আয়শা ভীষণ চমকে যাবে। আমি জানি। সে প্রচণ্ড অপ্রত্যাশিত উত্তর দেয়। জিবরিল কয়েক মুহূর্ত কিছু বলতে পারল না। তার দিকে আয়শার কোনো মনোযোগ নেই। এমনভাবে সে কফি বানাচ্ছে যেন তার জীবনে একমাত্র লক্ষ্য এই এক কাপ কফি বানানো। সে আমাকে ফোন করেছিল। জিবরিলের নীরবতা আজ করে আয়শা আরেকটু যোগ করে। জিবরিল বুঝতে পারছে না এখন তার কি বলা উচিত। তার সঙ্গে দেখা করার পর আহসান সাদ যদি আয়শাকে ফোন করে থাকে, তাহলে আসমানদের অপারেশনের ব্যাপারে তাকে কিছু বলেনি, এটা অসম্ভব। আর যদি সে আয়শার কাছে সেটা বলেই থাকে, তাহলে আয়শা এত নিশ্চিত হয়ে কিভাবে বসে আছে তার সামনে। আহসান সাদ জিবরিলের কঠিন কাজটি সহজ করে দিয়েছে, কিন্তু এর পরের প্রশ্ন কি হবে জিবরিলের তা বুঝে আসছে না। আয়শা এখন তার কফির কাপ নিয়ে তার সামনের সোফায় এসে বসে পড়েছে। এখন নিশ্চয়ই আপনি জেনে গেছেন আমি কতটা পাপী আর ঘৃণ্য। আয়শা আবিদিনের গলায় এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে, যেন সে নিজেকে তিরস্কার করছে না, বরং নিজের প্রশংসা করছে। জিবরিল তাকে দেখতে থাকলো। আয়শার চোখে কিছুই নেই, যে কষ্ট আর যন্ত্রণা জিবরিল প্রতিবার তার চোখে দেখেছে, যে লজ্জা আর অনুশোচনা তার চোখ থেকে ঝরে পড়ত, এখন আর কিছুই নেই। তার কথাটি যেন জিবরিলকে অবাক করে দিল। আহসান কি আপনাকে বলেছে যে অপারেশনের? জিবরিলের কেন যেন সন্দেহ হচ্ছে আহসান হয়তো তাকে কিছুই বলেনি, নয়তো আয়শা আবিদিনের মুখে অন্য কোনো প্রশ্ন থাকার কথা ছিল। হ্যাঁ, তার এই এক শব্দের উত্তর জিবরিলকে পুনরায় নির্বাক করে দিল। আয়শা এখন আর জিবরিলের দিকে তাকিয়ে নেই। সে এখন তাকিয়ে আছে দুই হাতের মাঝে ধোয়া ওঠা কফির দিকে, যেন কোনো জ্যোতিষীর মতো হাতে ক্রিস্টাল বল নিয়ে বসে আছে আর তাতে ভবিষ্যৎ দেখার চেষ্টা করছে। অতীত এমন ছিল যাকে সে ভুলে যেতে চাচ্ছে, আর বর্তমানের প্রতি তার কোনো আগ্রহ নেই। জীবনের এই অংশটি সে চোখ বন্ধ করে পার করতে চাচ্ছে। আহসান সাদের চিৎকাররত কণ্ঠস্বর তার কানে বেজে চলেছে, গালি 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 আর গালি। ফোন কানে চেপে সে যন্ত্রের মতো সে গালিগুলো শুনে চলেছে, যা বহু বছর তার জীবনের দিবারাত্রির বিভৎস অংশ হয়েছিল। সেসব শুনতে শুনতে সে এখন অনুভূতিহীন হয়ে গেছে। এই খারাপ শব্দগুলো বিষাক্ত বিষ এখন আর তাকে কোনো যাতনা দেয় না। সেগুলো শুনে লজ্জা, অপমান, অপদস্থতা, রাগ কিংবা দুশ্চিন্তা কোনো কিছুই অনুভূত হয় না।
তালাকের মামলা চলাকালে, তালাক হওয়ার পর এবং আসফানকে নিজের দায়িত্বে রাখার মামলার সময়ও যখনই আহসানের ইচ্ছে হতো সে তাকে ফোন করে এভাবেই এসব কথা বলতো, যা সে এইবার বলল। চেষ্টা সত্ত্বেও সে তার ফোন না ধরার সাহস পেত না। মানসিকভাবে এতটাই ভীত ছিল যে তার মনে হতো যদি সে তার ফোন না ধরে তাহলে সে তার বাড়িতেই চলে আসবে। আহসান তাকে এমনটাই হুমকি দিত। আর আয়শা ভুলে গিয়েছিল সে আমেরিকায় থাকে, পাকিস্তানের মতো কোনো দেশে নয়। তার একটা ফোন কলে পুলিশ আহসানকে তার বাড়ির আশপাশেও ঘেঁষতে দেবে না। কিন্তু আয়শা যদি এত সাহসী হতো তাহলে তার জীবন এমন হতো না। তা ছিল এক ধরনের শোষণ উৎপীড়ন, যা সে বিয়ে টিকিয়ে রাখার জন্য এবং একজন ভালো স্ত্রী ও ভালো মুসলিম নারী হওয়ার জন্য সহ্য করেছে। দ্বিতীয় উৎপীড়ন ছিল আসফানদের জীবনে বাবা নামের অভাব দূর করার জন্য আহসানের সঙ্গে যোগাযোগ রাখা। আসফানদের জন্মগত একটি ত্রুটি ছিল, সে তার হাত ঠিকমতো নাড়াতে পারত না। তার সঙ্গে সে ছিল স্লো লার্নার। তার এই ত্রুটি ছিল আহসান সাদ ও তার পরিবারের সঙ্গে অবিশ্বাস্য ও অগ্রহণযোগ্যতা। তার 7 পুরুষেও কখনো কোনো শিশু এমন মানসিক ও শারীরিক ত্রুটির শিকার হয়নি। তাহলে তাদের ঘরে আসফানদের জন্ম কিভাবে হলো? এটাও ছিল আয়শারই দোষ। এটাও তার জিন ও আমলের সাজা। তাহলে এই পরীক্ষায় আহসান সাদ ও তার পরিবার কেন ভুগবে? এর ফলে আয়শার ফাঁপা কথাগুলো তখন পুরোপুরি বোবা হয়ে যায়। তারও বিশ্বাস হয়ে যায় তার সন্তানের এই কষ্ট তারই কোনো পাপের ফল। কিন্তু কোন পাপ? এটা এমন এক প্রশ্ন যার উত্তর সে কখনো খুঁজে পায়নি। তার এই অক্ষম ছেলের জন্য একজন বাবার প্রয়োজন, এটা ভেবেই সে আহসানের দুর্বিষহ উৎপীড়ন সয়ে গেছে। সে একা তাকে কীভাবে লালন পালন করত। আসফানদের জন্মের পর আয়শা আমেরিকায় আসে। আহসান তাকে এখানেই কিছু একটা করতে বলে, কারণ সে এত টাকা পয়সা দিয়ে স্ত্রী সন্তানের দায়িত্ব নিতে পারবে না। আয়শা কোনো কিছু না ভেবেই আবার তার পড়াশোনা শুরু করে দেয়। সে বুঝতে পারেনি আহসান হঠাৎ তার এমন কী প্রয়োজন দেখা দিল যে যার জন্য তাকে কাজ করতে বলছে। এখানে আসার 1 বছর পরে আয়শা জানতে পারে সে আমেরিকায় আসার কয়েক মাস পরেই আহসান পাকিস্তানে দ্বিতীয় বিয়ে করে নিয়েছে। আহসান তখন প্রায় পাকিস্তানে যেতে শুরু করে, অথচ আয়শার কোনো সন্দেহ জাগেনি তার জীবনে অন্য কোনো নারী চলে এসেছে। আহসানের দ্বিতীয় স্ত্রী এবং আয়শার পরিবার দুজনকেই চেনে। এমন একজন লোক ছিল, সে এই গোপন তথ্য প্রকাশ করেছিল। আয়শা বুঝতে পারছিল না এই সংবাদে সে কেমন প্রতিক্রিয়া দেখাবে। এসব তো কেবল নাটক সিনেমাতেই হয়, কিন্তু তার সঙ্গে যা ঘটেছে এরপর থেকে নাটক সিনেমাও তার কাছে মিথ্যে মনে হতে থাকে। অবশেষে আহসান নিজেও অত্যন্ত নির্লজ্জভাবে দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করে। তাকে বলে, আমি একজন মুসলিম, তাই 4 বিয়ে পর্যন্ত করতে পারি। আর সেখানে তো তার কাছে শক্তিশালী কারণও ছিল। আয়শা তাকে একটি সুস্থ সন্তান দিতে পারেনি। দ্বিতীয় স্ত্রী সেটি তাকে দেবে। জীবনে এই প্রথম সে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে। অবশেষে নিজের পরিবারের কথা মতো তার থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। এই সিদ্ধান্তেই আহসান সাদ হতবাক হয়ে যায়, কারণ আয়শার কাছে সে এমন কিছু প্রতিক্রিয়া প্রত্যাশা করেনি। আসফানদের নামে কিছু ওয়ারিশ সম্পত্তি ছিল, যা আয়শার নামে না করে আসফানদের নামে করে দিয়েছিল। আহসানের চোখে আয়শার যদি কোনো মূল্য থেকে থাকে তাহলে তা এই সম্পত্তির লোভেই। আয়শার চরিত্র নিয়ে তার সন্দেহ ছিল, তাকে বেআমল এবং বদ আখলাক মনে করত। তা সত্ত্বেও আয়শাকে তালাক দেওয়ার কথা কখনো ভাবেনি এই সম্পত্তির লোভেই। কিন্তু তার কোনো কৌশলই কাজে আসেনি। আয়শার সঙ্গে তার তালাক হয়ে যায়। আয়শার সঙ্গে তালাকের প্রতিক্রিয়া চলাকালীন তার দ্বিতীয় স্ত্রী বিয়ের 8 মাস পর খোলা তালাক চেয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। ফলে আহসান ও তার পরিবার সমঝোতার অনেক চেষ্টা করে, কিন্তু আয়শার পরিবার
তাদের এমন কোনো চেষ্টা সফল হতে দেয়নি। এই পুরোটা সময় আয়শা কেঁচোর মতো অসাড় হয়েছিল। যা হওয়ারই ছিল তাই হয়েছিল, কিন্তু যা হচ্ছিল তা সে নিজ হাতে করতে চাচ্ছিল না। সে তখনও সিদ্ধান্ত নিতে পারছিল না সে ঠিক নাকি ভুল। তালাকের এই কাজটি কি আল্লাহর কাছে গুনাহ নাকি না? যদি গুনাহ হয়ে থাকে তাহলে সে চাচ্ছিল ওই গুনাহ যেন অন্য কেউ নিজের কাঁধে নিয়ে নিই, তার পরিবারের পক্ষ হয়ে তালাকের কাজ সম্পূর্ণ করুক। তবু সে আহসানের থেকে মুক্তি পেতে চায়। যেদিন তার তালাক চূড়ান্ত হয় সেদিন সে হিজাব খুলে ফেলে, কারণ তার বিশ্বাস ছিল এখন সে যত নেকির কাজই করুক না কেন আল্লাহর চোখে সে পাপী বান্দী হিসেবেই গণ্য হবে। আহসান সাদ শুধু একটি মেয়ের জীবন নষ্ট করেনি, বরং সে সেই মেয়েটির তার দিন থেকে বিমুখ করে দিয়েছে, যার অনুসারী হয়ে আয়শা আবিদিন গর্ববোধ করত। তোমার ইয়ারকে বলে এসেছি তোমার সব কুকীর্তি। আহসান সাদ ফোনে গর্জন করে তাকে বলছিল, তুমি কি প্ল্যানিং করেছো যে আমার ছেলেকে মেরে তুমি সংসার সাজাবে, রঙ্গলীলায় মেতে উঠবে? আমি শুধু তোমাকে জেলে পাঠাবো না, তোমার সেই ইয়ারকেও পাঠাবো যে আমার ছেলের অপারেশন করতে গিয়ে ইচ্ছে করেই তাকে মেরে ফেলেছে। আর এই কথা সে নিজ মুখেই আমাকে বলেছে। সে বকবক করে যেতেই থাকলো আর আয়শা শুনল। আয়শা জিব্রাইলটাকে সে আবার চমকে ওঠে। তার হাতের কফি থেকে এখন আর দোয়া উঠছে না, তার ঠান্ডা হয়ে গিয়েছে। আয়শা মাথা তুলে জিব্রাইলের দিকে তাকালো। জিব্রাইল এখন তাকে বলে চলেছে অপারেশনের সময় কি হয়েছিল, তবে সে নিশ্চয়ই ডাক্তার নয়। ভিজেল ভুল করেছে কিনা এটা হয়তো তার দেখার ভুলও হতে পারে। জিব্রাইল অপরাধী না হয়েও নিজেকে এখন অপরাধী মনে করছে। আহসান সাদের কাছে এই গোপন তথ্য প্রকাশ করাটা তার বোকামি ছিল। আপনি চিন্তা করবেন না, আপনার কিছুই হবে না। আহসান আপনার কোনো ক্ষতি করবে না। তার সব কথা শোনার পর আয়শার মুখ নিঃসৃত এই বাক্যটি জিব্রাইলকে যেন হতবাক করে দেয়। সে আগের মতোই শান্ত। জিব্রাইল যদি তার কাছে তীব্র আবেগপূর্ণ কোনো প্রতিক্রিয়ার আশা করে থাকে তাহলে তা হয়নি। রাগ, ক্রোধ, অভিযোগ কিছুই না। উল্টো সে সান্ত্বনা দিচ্ছে, আপনি চিন্তা করবেন না। আহসানকে আমি বলে দিয়েছি আমার উপর আনিত অভিযোগগুলো মেনে নিয়ে আমি কোর্টে আসফান হত্যার কথা স্বীকার করে নিব। তারপর এই কথাটি জীবিকা যেন স্তম্ভিত করে দিল।